নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে আপনাদের সাথে। এই মুহূর্তে যে খবর নিয়ে উপস্থিত হয়েছে, রাহুল গান্ধী তাকে ইডি ডাকলো এবং ইডির অফিসারদেরকে রাহুল গান্ধী রীতিমতন ভ্যাবাচাকা খাইয়ে দিলেন। এবং ভ্যাবাচাকা শুধু নয়, তার সঙ্গে অধৈর্য করে দিলেন। তার কারণ রাহুল গান্ধী যে পরিমাণ ধৈর্য নিয়ে রাজনীতিটা করছেন, সেখানে ইডির অফিসার তাদেরকে তো ধৈর্য ধরে বসতেই হবে। কিন্তু ধৈর্য রাহুল গান্ধী যতটা দেখালেন, ততটা ইডির অফিসাররাও দেখাতে পারলেন না। অর্থাৎ বুঝুন অবস্থা, রাহুল গান্ধীকে ডেকেছে ইডির অফিসাররা জেরা করার জন্য, কিন্তু রাহুল গান্ধী তার পরবর্তীতে জেরা শেষ হয়ে গিয়েছে, এবার বলছে আপনি চলে যান। কিন্তু রাহুল গান্ধী তার পরবর্তীতে ইডির অফিসারদেরকে এমন ঘোল খাওয়ালেন যে রাহুল গান্ধীকে ট্যাকেল করাটা তাদের পক্ষে বেশ খানিকটা চাপ হয়ে গিয়েছিল। যখন ন্যাশনাল হ্যারাল্ড যে কেসটা, সেই ন্যাশনাল হ্যারাল্ডের কেসে রাহুল গান্ধীকে ইডির তরফ থেকে তলব করা হয়েছিল। তলব তো করা হয়েছিল সোনিয়া গান্ধীকেও, কিন্তু এই যে রাহুল গান্ধীকে তলব করে যে ইডির অফিসাররা কিরকম বেকায়দায় পড়েছিলেন, সেই বিষয়টা এখন সামনে উঠে এসেছে এবং আমরা অবশ্যই আপনাদের সামনে রাখবো। এই সামগ্রিক বিষয়টা শুনলে আপনারা বুঝবেন যে রাহুল গান্ধী কতটা পরিপক্ক একজন পলিটিশিয়ান হয়ে উঠেছেন। শুধু হয়ে উঠেছেন তিনি পলিটিশিয়ান তাই নয়, তার সঙ্গে এই পলিটিশিয়ান হতে গেলে কেস খাবেই, এটা একদম স্বাভাবিক বিষয়। তো সেই জায়গা থেকে একদম উকিলের জায়গা থেকে, একদম অ্যাডভোকেসির জায়গা থেকে, সেটাও তার কাছে কতটা গুরুত্বপূর্ণভাবে তিনি শিখেছেন। সম্পূর্ণ যে আইনি প্রক্রিয়াটা, সেটাও তার কাছে কতটা ক্লিয়ার, একদম পরিষ্কার জায়গাটা, সেটা আপনাদেরকে আজকের এই রিপোর্টে আমরা বলবো। এবং ন্যাশনাল হেরাল্ড কেস আপনারা মাঝে মধ্যেই শুনে থাকেন যে রাহুল গান্ধীকে দেশের প্রধানমন্ত্রী বলেন যে উনি তো নেতা আছেন বটে, কিন্তু উনি তো জামানতে বাইরে আছেন, অর্থাৎ বেল পেয়ে বাইরে আছেন, তো ওনার কথা এত পাত্তা দেওয়ার কিছু নেই। কিন্তু সামগ্রিক ঘটনাটা আপনাদেরকে জানাই আজকে। এই সামগ্রিক ঘটনাটা যেটা বলবো আপনাদের, সেটা রিপোর্টার্স অফ এয়ার, আজ তাকের একটা শো, আজ তাক যে নিউজ চ্যানেল, তাদের একটা শো, যে রিপোর্টাররা বিভিন্ন বিট যারা করে, কেউ এন্টারটেনমেন্ট বিট করে, কেউ পলিটিক্যাল বিট করে, বিভিন্ন যারা বিট করে, তারা বাইরে এসে যেগুলো একদম অন এয়ার দেখানো যায় না, সেই ধরনের খবরগুলো বাইরে এসে তাদের মতন করে তারা একদম বলে। এবং সেই যে অনুষ্ঠানটা, সেটা আমরা খুব অবশ্যই এনজয় করি। এবং রিপোর্টার্স অফ এয়ার এই যে অনুষ্ঠানে মুনিশ পান্ডে আজ তাকে রিপোর্টার, তিনি একটা খুব বড় সড়ো এই সামগ্রিক ন্যাশনাল হেরাল্ড যে কেসটা, সেখানে রাহুল গান্ধীকে এবং সোনিয়া গান্ধীকে যখন ইডি ডেকেছিল জিজ্ঞাসাবাদের জন্য, তখনকার ঘটনা এখন সামনে আনছেন। এবং সেটা বহু বছর আগের ঘটনা। এবং তার পরবর্তীতে ইডিকে রাউজ এভিনিউ কোর্ট তারা সম্পূর্ণ রীতিমতন ধাক্কা দিয়েছে, ধমক দিয়েছে, আপনি এর মধ্যে ঢুকছেন কেন, আপনার তো এটা কেস নয়। ইডিকে এই ধরনের ধাক্কাও খেতে হয়েছে। কিন্তু তার আগে ইডির যে অফিসাররা, তারা রাহুল গান্ধীকে জিজ্ঞাসাবাদ করতে ডেকেছিলেন। কিন্তু এবার মুনিশ পান্ডে, তার কথা অনুযায়ী আপনারা শুনুন সামগ্রিক বিষয়টা এবং বুঝতে পারবেন যে কতটা পরিপক্ক একজন পলিটিশিয়ান রাহুল গান্ধী। শুধুমাত্র হঠাৎ হুজুগে উঠে এসে তিনি একদম ভারত জুড়ে যাত্রা করে বেশ খানিকটা লাভ করে ফেলেছেন জনপ্রিয়তা, তেমন নয়। আপনাদের বলি যে ইডি যখন তাদেরকে ডেকেছিল, সোনিয়া গান্ধী এবং রাহুল গান্ধীকে লাগাতার ম্যারাথন জেরা করেছিল তখন। এবং এই কেসটা হচ্ছে 2010 সালের কেস। 2010 সালে রাহুল গান্ধী এবং সোনিয়া গান্ধীর বিরুদ্ধে অভিযোগ হচ্ছে মানি লন্ডারিং বলতে একটা ছোট কোম্পানি, তাদের মাধ্যমে রাহুল গান্ধী এবং সোনিয়া গান্ধী তারা কংগ্রেসের কাছে, মানে কংগ্রেসের হয়ে 90 কোটি টাকা লোন নিয়েছিল একটা কোম্পানির থেকে, একটা ব্যাংকের থেকে, কিন্তু সেটার পরবর্তীতে ফেরত দেয়নি। তাই মানি লন্ডারিং এর কেস। এবং সেটা করেছিলেন সুব্রমণিয়ান স্বামী, আপনারা জানেন বিজেপির প্রাক্তন এমপি, প্রাক্তন মন্ত্রী। এবং তার করা এই কেসটার মাধ্যমে ইডি হঠাৎ করে রাহুল গান্ধীকে ডেকে পাঠায়। এবং রাহুল গান্ধীকে ডেকে পাঠানোর পরবর্তীতে রাহুল গান্ধীকে তো প্রশ্ন করা হতো। এবং যা প্রশ্ন করা হয়, ইডি যখন তাদের দপ্তরে ডেকে পাঠায়, সামগ্রিক প্রক্রিয়াটা হচ্ছে যে রাহুল গান্ধীকে প্রশ্ন করা হলো 2 লাইনের একটা প্রশ্ন, এবং তার উত্তর বা ব্যাখ্যা রাহুল গান্ধী যা জানেন সেই সম্বন্ধে তিনি তার মতন করে বলে যাচ্ছেন। কিন্তু এই যে তার মতন করে বলছেন, এই সামগ্রিক তিনি যা বলছেন, দাড়ি কমা ফুল স্টপ যা বলছেন, প্রত্যেক শব্দ একদম টাইপ করা হচ্ছে। কারণ টাইপিস্ট সামনে বসে থাকেন এবং তিনি একদম সংসদে যেমন টাইপিস্ট বসে থাকেন, তিনি যা বলেন টাইপ করতে থাকেন, ঠিক তেমনভাবে ইডির দপ্তরেও থাকেন। সেই জায়গাটা ইডির দপ্তরে যে টাইপিস্ট ছিলেন, তিনি টাইপ করে গেছেন। এবং রাহুল গান্ধীকে যখন ছেড়ে দেওয়া হয়েছে কতক্ষণ পরে,
প্রত্যেক দিন তাকে ডাকা হতো এবং তাকে ডেকে 6 থেকে 7 ঘন্টা বা 10 ঘন্টা পর্যন্ত জেরা করা হতো, সকাল 10টা থেকে রাত বিকাল 8টা পর্যন্ত। এবার শুরু করতেন খেলাটা রাহুল গান্ধী। এই মনীষ পান্ডে, যিনি আজ থেকে রিপোর্টার, যিনি রিপোর্টার্স অফ এয়ার, সেইখানে এসে বলছেন ঘটনাটা। এবারে তিনি বলছেন যে এবারে খেলাটা শুরু করতেন রাহুল গান্ধী। তাকে যখন বলা হতো যে আপনার হয়ে গেছে, আপনি চলে যান, তখন রাহুল গান্ধীর একটা ছোট্ট কাজ, অফিসিয়াল কাজ থাকতো। সেই যে লেখাটা হলো, অর্থাৎ টাইপ করা হলো এই যে ডকুমেন্টসটা, সেখানে রাহুল গান্ধীকে একটা সিগনেচার করতে হবে যে আমি যা বলেছি সেটাই এখানে টাইপ করা হয়েছে। কিন্তু তার আগে, সিগনেচারটা করার আগে, রাহুল গান্ধী এবার কি করতেন, রাহুল গান্ধী সম্পূর্ণ যে ডকুমেন্টসগুলো সই করার আগে তাদের কাছ থেকে নিতেন এবং তিনি প্রত্যেকটা ওয়ার্ড টু ওয়ার্ড পড়তেন। অর্থাৎ তাকে যদি 10খানা প্রশ্ন করা হয়ে থাকে সারাদিন যাবত এবং তার যদি তিনি 4 পাতা 5 পাতা করে উত্তর দিয়ে থাকেন লিখিত আকারে, তিনি তো লিখছেন না, তিনি বলছেন এবং একজন লিখছে, প্রত্যেকটা ওয়ার্ড টু ওয়ার্ড তিনি পড়তেন এবং প্রত্যেকটা পাতার তলায় সই করতেন তারপর। এবং তার মধ্যে যদি কিছু ভুলভাল হয়তো টাইপ করতে গিয়ে হয়ে গিয়েছে যে আমি এইটা বলিনি, এইটা বলেছি আমি, অর্থাৎ এই শব্দের জায়গায় আমি এই শব্দ বলেছি, এইভাবে প্রত্যেকটা জায়গা তিনি রেকটিফাই করাতেন এবং তারা আবার রিটাইপ করতো। এবং এই কাজটা করতে করতে সন্ধ্যে 7টার থেকে কখনো তিনি করতে শুরু করতেন। তার কিন্তু সন্ধ্যে 7টার সময় একটা সই করে বেরিয়ে চলে গেলে সন্ধ্যে 7:30টার মধ্যে তিনি বাড়ি পৌঁছে যেতে পারতেন। কিন্তু তিনি এই কাজটা করতেন রাত 1টা পর্যন্ত, কখনো রাত 3টে পর্যন্ত, যখন তিনি জানেন যে পরের দিন ইডির তরফ থেকে আবারও তার বাড়িতে ফোন যাবে এবং ইডির তরফ থেকে তাকে ডেকে পাঠানো হবে এবং তাকে পরের দিন সকালবেলা 10টার সময় আবার হাজিরা দিতে হবে। কিন্তু তিনি তবুও এই কাজটা করতেন। তার কারণটা হচ্ছে এটাই যে রাহুল গান্ধী কোথাও গিয়ে জানতেন যে এই মামলাটা তার বিরুদ্ধে দেওয়া হয়েছে, শুধুমাত্র এই মামলাটার পরবর্তীতে বহু বছর চলবে এবং পরবর্তীতে বহু বছর চলবে বলতে এই কোনো একটা দিনের বলা কোনো একটা কথা, সেটা পরবর্তীতে তিনি যেহেতু প্রত্যেকটা পাতার তলায় সই করছেন, এই পাতাগুলো পরবর্তীতে তার বিরুদ্ধে প্রমাণ হিসাবেও কোর্টে কিন্তু ব্যবহৃত হতে পারে। এবং সেই জায়গাটার জন্যই এতটা পরিপক্ক একটা পদক্ষেপ। প্রত্যেকটা ওয়ার্ড টু ওয়ার্ড তিনি পড়তেন, কারেকশন করতেন এবং যতক্ষণ না পর্যন্ত স্যাটিসফাই হতেন, অর্থাৎ যতক্ষণ না সই করা হচ্ছে নিচে একটা পেজের মধ্যে যা লেখা আছে সেটা যদি আমি না বলি যে আমি লিখিনি এটা, তো কিভাবে প্রমাণ হবে সেটা কোর্টে যে আমি বলেছি, আমি এখন মিথ্যে বলছি? তার কারণটা আমি যদি সই করে দিয়ে থাকি তাহলে সেই সই যদি আমার সই হয় তাহলেই একমাত্র প্রমাণ হবে। সেই কাজটা করার আগে রাহুল গান্ধী এতটা সতর্কতা গ্রহণ করতেন, তার কারণটা হচ্ছে এই ন্যাশনাল হেরাল্ডের যে কেসটা, সেখানে তাকে গাইড করছেন কে? অভিষেক মানু সিংভি এবং কপিল সিব্বল। এই যে দুজন লয়ার সামগ্রিক বিষয়টা রাহুল গান্ধীকে কোথাও হয়তো শিখিয়ে সম্পূর্ণ বিষয়টা করেছিলেন। এবং রাহুল গান্ধী তিনি এত বছর আগে একবার প্রেসের সামনে বলেছিলেন যে আমি পরে কখনো বলবো যে আমার সঙ্গে ইডি কি কি করতো, আমাকে ডেকে নিয়ে গিয়ে ইডি জিজ্ঞাসাবাদের নামে কি কি করতো, তিনি আর সেটা বলেননি। কিন্তু এই যে মনীষ পান্ডে যে কথাগুলো সামনে আনলেন, এর দ্বারা কিন্তু আর যাই হোক না হোক প্রমাণিত হয় একটা জিনিস, যে রাহুল গান্ধী যেখানে সামগ্রিক বিষয়টাকে নিয়ে চলছেন, তার যে লড়াইটা সেটা এতটা সহজ নয় এবং একজন বিরোধী দলনেতার লড়াই সেটা শুধু রাস্তায় নেমে লড়াইটা নয়, সেটা প্রত্যেকটা দপ্তরে, প্রত্যেকটা এজেন্সির সামনে। এবার আপনাদেরকে জানাই, এই যে রাউজ এভিনিউ কোর্টের বিচারপতি একদম সরাসরি বলে দিয়েছিল যে ইডিকে এর মধ্যে আপনি মাথা গলাচ্ছেন কেন। কারণটা হচ্ছে এই বিষয়টা হচ্ছে যে সুব্রমণিয়ান স্বামী, আপনাদের যেমন বললাম বিজেপির এক্স এমপি, তিনি একটি পার্সোনাল কেস করেছিলেন। কেস বলতে এফআইআর করেছিলেন যে কংগ্রেস প্রচুর পরিমাণ টাকা মানি লন্ডারিং করেছে 2010 সালে, যখন ইউপিএ 2 সরকার চলছে। এবং সেই সময় এই কেসটা, সেই সময়কার একটা কেস, সেটা পরবর্তীতে 2014 সালে যখন মোদী সরকার আসে, এত বড় মানি লন্ডারিং এর কেস তো খুব গুরুত্ব দিয়ে দেখতে হবে, তো সেই অনুযায়ী কেসটা চলে। কিন্তু কেসটা একজন ব্যক্তি যখন করেছেন আর একজন ব্যক্তির বিরুদ্ধে, তখন তার মধ্যে ইডির মতন সংস্থা ঢুকতে পারে না। কেন্দ্রীয় সংস্থা ঢুকতে গেলে সেটা অনেক বৃহত্তর একটা প্রেক্ষিত হতে হয়। ইডি একটা কেন্দ্রীয় সংস্থা, এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট যখন ঢোকে তার মধ্যে কোনো বিষয়ের মধ্যে, সেটা একটা বৃহত্তর প্রেক্ষিত হতে হয়।
কেউ একজন আরেকজন ব্যক্তির বিরুদ্ধে গিয়ে হঠাৎ করে এফআইআর করে দিল এবং সেটাকে ইডি একদম নিজেদের আওতায় নিল, এটা হতে পারে না। এবং সেই কথাটাই রাউজ এভিনিউ কোর্টের বিচারক ইডিকে কিন্তু ধমক দিয়ে মনে করিয়ে দিয়েছিল। কিন্তু ইডি রাহুল গান্ধীকে ডেকে কিভাবে একদম জিজ্ঞাসাবাদ করতো বা কিভাবে সামগ্রিক বিষয়গুলো হতো একদম ইডির জিজ্ঞাসাবাদ কেন্দ্রে, সেইটা কোথাও গিয়ে এই মনীষ পাণ্ডে, তিনি আজ থেকে রিপোর্টার এখনো, তিনি সম্পূর্ণ সামনে আনার পর সম্পূর্ণ বিষয়টা কিন্তু দেশের মানুষের কাছে বেশ খানিকটা পরিষ্কার। এতদিন পর্যন্ত প্রায় 11 বছর হয়ে গিয়েছে মোদী সরকার এসেছে এবং ন্যাশনাল হেরাল্ড কেস আপনারা মাঝে মধ্যেই শুনবেন যে এই ধরনের একটা ঘটনা ঘটেছে, রাহুল গান্ধীর বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ রয়েছে, তিনি শুধুমাত্র বেলে বাইরে রয়েছেন, এরকম বিভিন্ন জায়গায় গিয়ে নরেন্দ্র মোদী বলেন যে যারা বেলে বাইরে রয়েছে তাদের কথা আপনারা শুনবেন, তাদেরকে ভরসা করবেন। কিন্তু যদি কিছু থাকতো 11 বছরের মধ্যে কি রাহুল গান্ধীকে জেলে ঢোকানো যেত না বা ঢোকানোর একটা চেষ্টা করতো না মোদী সরকার? যদি সত্যি এরকম কোনো ঘটনা ঘটে থাকতো, আমরা জানি না, আমরা এই প্রশ্ন রাখলাম আপনাদের সামনে। তবে ইডির সামনে যে ধরনের ব্যবহার করেছে ইডি অফিসারদের সামনে, এবং সকাল 10টায় এসে রাত 3টে পর্যন্ত একই অফিসারদের সামনে একই উত্তর নিয়ে চর্চা করা, এইটা যে একটা অবশ্যই পারসেভিয়ারেন্স দেখানো রাহুল গান্ধী, সেটা তার পলিটিক্যাল কেরিয়ার, সেটা বাইরে হোক কিংবা ইডির দপ্তরে হোক কিংবা যে কোনো ক্ষেত্রেই হোক না কেন, রাহুল গান্ধী অবশ্যই কিন্তু এটা একটা প্রশংসার যোগ্য। শুধুমাত্র নেতৃত্ব বা শুধুমাত্র একদম লড়াকু নেতা হলেই তো হয় না, অনেক ধরনের স্ট্র্যাটেজি নিয়ে চলতে হয়। সেটা অবশ্যই কিন্তু এটা একটা স্ট্র্যাটেজি, এটা বেরিয়ে এলো এবং আপনাদেরকে জানলাম আমরা যারা দেখেননি রিপোর্টার সফটওয়্যার, অবশ্যই সেখান থেকে উঠে আসা খবর। মনীষ পাণ্ডে, তিনি আজ থেকে রিপোর্টার, তিনি এই খবর জানাচ্ছেন। এরকম বিভিন্ন ধরনের খবর, বিভিন্ন না জানা তথ্য জানার জন্য অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করুন।